তথাকথিতভাবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভাগ করে দিয়েছি, যদিও এটা আমি মানি না। স্বাস্থ্য ব্যবস্থার খোল নালচে তো আমাদের অভয়া দেখিয়ে দিয়ে গেছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি। তৃণমূলের নেতা তারা পচা ডিম খাচ্ছে, তাহলে কি করে এটা ভরসা ইন আর ভয় আউট হলো? বলছে আমি তৃণমূলকেই ভোট দেবো, বলছে না বিশ্বাস নেই, তোমার ভোটটা আমি দিয়ে দিচ্ছি। আপনার কেন মনে হলো যে রায়গঞ্জের মানুষ আপনাকে সমর্থন জানালেন? পোস্টপল ভায়োলেন্স হচ্ছে, ভারতীয় জনতা পার্টির কর্মীরা মার খাচ্ছে, জনতা পার্টির কর্মীদের রক্ত ঝরছে। ওই সময় তিনি ওনাদের সবাইকে ফেলে রেখে উনি চলে গেলেন। আমি খুব সুন্দরভাবে দুটো দায়িত্বই পালন করার চেষ্টা করব। সেটা কলকাতায় থেকে মন্ত্রিত্বের দায়িত্ব, আমি যখন রায়গঞ্জে ফিরে যাব তো সেখানকার সাধারণ মানুষ আসবেন, তাদের কথা শুনবো এবং সেগুলো সমাধান করার জন্য চেষ্টা করব। নমস্কার, আজকাল.ইনের নতুন সরকার নতুন মুখ এই পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের অতিথি কৌশিক চৌধুরী। হয়তো বিজেপির যে নতুন সরকার গঠিত হয়েছে, যে বিধায়ক দল, সুবৃহৎ বিধায়ক দল বিধানসভায় প্রবেশ করেছে, তাদের অনেককে আপনারা নতুন করে চিনছেন, নতুন করে জানছেন। তাই আমাদেরও স্বাদ হচ্ছে শুধু কলকাতা বা দক্ষিণ কলকাতা নয়, এই রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা যে বিধায়করা, যারা জনগণের হয়ে বিধানসভায় কথা বলবেন, পরবর্তীতে কাজ করবেন, তাদের কাছাকাছি পৌঁছতে। সেই কারণে আমরা আজকে কলকাতায় থেকেও পৌঁছে গিয়েছি সুদূর রায়গঞ্জে। কৌশিকবাবুকে স্বাগত জানাই। স্বাগত, নমস্কার। আমার খুব ভালো লাগছে আপনাদের এখানে আসতে পেরেছি। আপনাদের কাজকর্ম সম্পর্কে আমি কিছু শুনেছি আমার কলিগদের কাছ থেকে। তো আপনাদের মাধ্যমে আমি রায়গঞ্জ বিধানসভার সকলকে এবং তার সাথে সাথে সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে, কারণ সরকার দল আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, একটা মন্ত্রক, তো সেই জন্য আমার গোটা পশ্চিমবঙ্গবাসীর প্রতি দায়িত্ব আমার আছে। তো শুধু রায়গঞ্জ নয়, শুধু রায়গঞ্জ নয়, সেই জন্য আমি সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা জানাচ্ছি। বিধায়ক হলে তো শুধু রায়গঞ্জের হয়তো একটা দায়িত্ব থাকতো, কিন্তু এবার গোটা রাজ্যের দায়িত্ব। এবং শুধু গোটা রাজ্যের দায়িত্ব বললে ভুল হবে। একথা ঠিক, রাজনীতিক হিসেবে হয়তো আপনি মানবেন যে যতক্ষণ পর্যন্ত আপনি একটা দলের সদস্য, সভ্য, সমর্থক, নেতা, ততক্ষণ পর্যন্ত আপনার যা পরিচয়, কিন্তু যখন আপনি সরকারে, যখন আপনি মন্ত্রী, তখন তার পরিচয় কিন্তু ভিন্ন হয়ে যায়। তখন আমি এই প্রশ্নটা সবাইকেই করছি নতুন সরকার নতুন মুখের অনুষ্ঠানে, যে ভিন্ন দলের, ভিন্ন মতের মানুষ হয়তো আপনার দরবারে আসবেন, হয়তো কোনো সমস্যা নিয়ে, কোনো কাজ নিয়ে, কোনো প্রস্তাবনা নিয়ে আপনার কাছে আসবেন। আপনি তাদেরকে কি বলবেন? তারা সবাই কি সমান বিচার পাবেন? নিশ্চয়ই, সরকারের কাছে সবাই স্বাগত। সবাই যে যার সমস্যা নিয়ে এখানে আসবেন, সকলের জন্য দরজা খোলা আছে। দেখুন, রাজনীতি তো রাজনীতির জায়গায় থাকবে, বিশেষ করে ইলেকশনের সময় থাকবে। সারা বছর ধরে মতাদর্শ নিয়ে আমাদের লড়াই হবে, কিন্তু সরকারের যখন মন্ত্রিসভা তৈরি হয়ে যায়, বিধায়করা আসে নির্বাচিত হয়ে, তারা সকলের জন্য, পশ্চিমবঙ্গে 10-10.5 কোটি মানুষের জন্য সব এমএলএরা আর সমস্ত মন্ত্রীরা কাজ করবেন। তো আমার ক্ষেত্রেও সেম বিষয় হবে। রায়গঞ্জের ক্ষেত্রে বলি যে খুব একটা হয়তো সবসময় সেরমভাবে আলোচনায় আসে না, কিন্তু তবুও কখনো কখনো বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলীর কারণে কখনো কখনো রায়গঞ্জ আলোচনায় এসছে। এবং রায়গঞ্জের যে রাজনৈতিক চরিত্র, ভোটারদের যে মতামত প্রকাশের যে ধরন, সেইটাও বিভিন্ন সময় পাল্টেছে। আপনার এই যে ভোটের আগের প্রচার পর্ব এবং তৎপরবর্তী সময়ে নির্বাচনের ফলে আপনি জয়ী হলেন, আপনার কেন মনে হলো যে রায়গঞ্জের মানুষ আপনাকে সমর্থন জানালেন? কোন কোন পয়েন্টে মনে হলো? দেখুন, 2014 সালের পর থেকে যদি আপনি আর বিশ্লেষণ করেন রায়গঞ্জ বিধানসভা ক্ষেত্রের ভোটারদের মতাদর্শ, মতামত, ভাবনা, তাহলে দেখবেন 2014 সালের পর থেকেই কিন্তু রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের মানুষ ভারতীয় জনতা পার্টি অর্থাৎ আমাদের দলের দিকে আস্তে 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 ঝুঁকছেন। ফলস্বরূপ 2014 সালেও কিন্তু রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি ব্যাপক রেজাল্ট করেন, বেশ ভালো ভোট পান। সেক্ষেত্রে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল এবং সেটা পুরোপুরি পরিবর্তন হয়ে যায় 2019-এ। 2019-এ আমাদের প্রার্থী জেতেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে প্রথমবার, এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে ব্যাপক লিড থাকে তার।
2019-এর পর 2021-এও ভারতীয় জনতা পার্টি ওখান থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন, যদিও তিনি পরবর্তীকালে কোড আনকোড উন্নয়নের কথা বলে দল পরিবর্তন করে তৃণমূলে চলে আমি গেছেন। এই প্রশ্নটা আসবো। মানুষ যেটা ভালোভাবে নেয়নি, যেটা বিরাট কাজে দিয়েছে ওনার বিরুদ্ধে এই ইলেকশনে, 2026 ইলেকশনে। 2024-এও লোকসভা ইলেকশনে ভারতীয় জনতা পার্টি লোকসভায় যেতে এবং মার্জিন বাড়ে। তো সেক্ষেত্রে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রেও কিন্তু মার্জিন বাড়ে। এবং এই ধারাবাহিক সমর্থনটা কেন? ধারাবাহিক সমর্থন একটা বড় কারণ হচ্ছে ওভারঅল ভারতীয় জনতা পার্টি যেভাবে মানুষ দেখছে, ভারতীয় জনতা পার্টি মানে কেন্দ্রের সরকারের বিভিন্ন নীতি, আমাদের মোদিজি, যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তো মানুষ সবসময় সেগুলোকে লক্ষ্য করেন, কি ভাবছে ভারতীয় জনতা পার্টি, কী করতে চাইছে। তো মানুষ কোথাও আস্তে আস্তে ঠিক করছেন না, তো ভারতীয় জনতা পার্টিকে একবার পশ্চিমবঙ্গে নিয়ে আসার দরকার। আমরা দেখি পশ্চিমবঙ্গ কেমনভাবে চলছে, তার ফলে ভারতীয় জনতা পার্টির প্রতি আর মানুষের আগ্রহ বেড়েছে। এবং পাশাপাশি ভারতীয় জনতা পার্টি যাদের সাথে লড়াই করেছে, তৃণমূল কংগ্রেস, তো তাদের প্রতি মানুষের এত আর বিক্ষুব্ধ ভাবনা চিন্তা তৈরি হয়েছে, মানুষের প্রতি এত অত্যাচার, অন্যায়, চুরি, যে যা কিছু দেখতে যাবেন হয় কোর্টে আছে, নয়তো চুরি হয়ে গেছে, সর্বত্র সমাজের সর্বস্তরের মানুষ গত 15 বছর ধরে এই সরকারের যে বিভিন্ন ধরনের কাজ, তার সেই কাজের ফলে তারা নানা রকম ক্ষতি হয়েছে। তো যার ফলে মানুষ ধীরে ধীরে ভারতীয় জনতা পার্টিকে বিকল্প হিসাবে পশ্চিমবঙ্গের সরকারে নিয়ে আসার জন্য ধীরে ধীরে ঝুঁকছেন। এবং উত্তরবঙ্গ থেকেই আপনি জানেন, আমরা তথাকথিতভাবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভাগ করে দিয়েছি, যদিও এটা আমি মানি না, কারণ বঙ্গ একটাই। তো ওই পশ্চিমবঙ্গের উত্তর দিক থেকে কিন্তু এই ভারতীয় জনতা পার্টির বিপুল সমর্থন, এটা এই ঝড় কিন্তু ওদিক থেকে। এবং ধারাবাহিকভাবে যখন দক্ষিণবঙ্গে ততটা ভালো ফল হচ্ছিল না ভারতীয় জনতা পার্টির, তখন থেকেই কিন্তু উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির ভালো ফল হচ্ছে। উত্তরবঙ্গের মানুষ কিন্তু আগে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টিকে ভরসা দিয়েছে এবং সমর্থন দিয়েছে। নিশ্চয়ই। আপনি 58,000-এর বেশি ভোটে জিতেছেন। এবারে যে নির্বাচনটা হয়েছে, নির্বাচনে বহু জায়গায় হয়তো মার্জিন খুব কম ছিল, কম আছে, শেষ মুহূর্তের লড়াইয়ে, কিন্তু আপনার মার্জিনটা ম্যাসিভ। এবং তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নটাও করতে হয় যে উল্টো দিকে যে ভদ্রলোক প্রার্থী হয়েছিলেন তৃণমূলের, কৃষ্ণ কল্যাণী, তিনি রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট আলোচিত না, একজন আলোচিত না, সেটা যে কারণেই হোক, দল বদলের কারণে হোক, বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য রাখার কারণে হোক, তিনি আলোচিত না। কি ম্যাজিকে করলেন এটা? এই 58,000টা কি ম্যাজিকে করলেন? দেখুন, প্রথমত তো এর সম্পূর্ণ মানে ক্রেডিট বা সম্পূর্ণ মানে যদি এই সফলতার পেছনে মূল কারণ যদি খোঁজা যায়, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির সংগঠন। গোটা পশ্চিমবঙ্গেই সংগঠন গত কয়েক বছর ধরে একটা অসাধারণ উচ্চতায় পৌঁছেছে। এবং আমার জেলার বুথ স্তর থেকে শুরু করে একদম জেলা স্তর পর্যন্ত আমাদের যারা নেতৃত্ব আছেন, কর্মীরা আছেন, তাদের নিরলস পরিশ্রম, তাদের ভাবনা চিন্তা এবং তাদের যখন যে দায়িত্ব দল দিয়েছে সেই দায়িত্ব তারা পালন করেছেন। তো সেটা প্রধান কারণ এই নির্বাচনে, এই যে প্রায় 58,641 ভোটের যে ব্যবধানে যে জয়লাভ, তার একটা বিশাল কারণ হচ্ছে এইটা। দ্বিতীয় বড় কারণ হচ্ছে, যেটা আপনাকে বললাম, 2021 সালে ভারতীয় জনতা পার্টির টিকিটে আমার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তৃণমূলের, তিনি দাঁড়িয়েছিলেন বিপুল জনসমর্থন নিয়ে, 21,000 ভোটে প্রায় লিড নিয়ে তিনি জিতলেন। তো মানুষের সমর্থন ভারতীয় জনতা পার্টির প্রতি ছিল, কোনো প্রার্থীর প্রতি ছিল না। তো উনি ভেবেছিলেন যে উনি প্রার্থী হয়তো জিতেছেন। তো কিছুদিন পর উনি ঠিক করলেন যে তিনি আর ভারতীয় জনতা পার্টিতে থাকবেন না, কারণ তার নিজের বিভিন্ন সুযোগ সুবিধে, তার ব্যবসা বাণিজ্যর বিষয় ছিল, এই কারণে তিনি চলে গেলেন। এবং এই যে তার চলে যাওয়াটা, এটা কিন্তু সাধারণ ভোটাররা ভালো করে নেননি। তারা ভেবেছেন যে আমরা তো ওনাকে জিতিয়েছি, আমাদের ভোটে উনি জিতেছেন, তো উনি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে চলে গেলেন। এবং গেলেন কখন? পোস্ট পোল ভায়োলেন্স হচ্ছে, ভারতীয় জনতা পার্টির কর্মীরা মার খাচ্ছে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের রক্ত ঝরছে, ওই সময় তিনি ওনাদের সবাইকে ফেলে রেখে উনি চলে গেলেন। এটাও মানুষ ভালোভাবে নেয়নি। এবং সর্বোপরি তৃণমূলের যে অপশাসন গত 15 বছরের,
মানুষ বদল চাচ্ছিল এবং যে বিপুল জনসংখ্যায় ভোটার টার্ন আউট হয়েছে, মানুষ বাইরে বেরিয়ে এসছেন, 92 থেকে 96% এক একটা বিধানসভায় পোল হয়েছে। আপনার কেন্দ্রে কত শতাংশ? 93%-এর উপরে 93% পোল হয়েছে পোল হয়েছে। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে। এবং আপনি বলছিলেন ম্যাজিক, মানে এই যে বিপুল পরিমাণে ভোটের লিড, আপনি ভাবতে পারবেন না। 15 রাউন্ড পর্যন্ত গণনা হয়েছে, কোনো রাউন্ডে আমি পিছিয়ে ছিলাম না, প্রত্যেকটা রাউন্ডে লিড ছিল, প্রত্যেকটা রাউন্ডে লিড ছিল। মানে সমস্ত অঞ্চল থেকে? সমস্ত অঞ্চলে লিড। 213টা বুথ, তার সাথে অক্সিলারি আরও 12টা, 225টা বুথে গণনা হচ্ছে, মানে ম্যাক্সিমাম বুথে আমাদের লিড। এবং শহর যখন ভোট গণনা করতে করতে শহরে ঢুকছে, তো আমাদের কর্মীদের চোখ মানে উজ্জ্বল হয়ে উঠছে যে আরও বেশি পরিমাণে লিড আমরা পাবো, কারণ শহরের মানুষ ভয়ঙ্কর ক্ষেপে আছে ওদের প্রতি। কারণ 2017 সালে লাস্ট পৌরসভা নির্বাচন রায়গঞ্জ শহরে ওরা করতে দেয়নি। এই প্রসঙ্গটা আসবো, রায়গঞ্জ শহর প্রসঙ্গে আসবো। এই শহরটার একটা প্রাচীন ঐতিহ্য আছে এবং শুধু সাংস্কৃতিক দিক থেকে নয়, ঐতিহাসিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকেও বটে। এবং ওটা একটা কেন্দ্র ওই 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 গোটা জোনটার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথায় রায়গঞ্জের বোধহয় যেখানে পৌঁছানোর কথা ছিল সেই জায়গাটায় রায়গঞ্জ পৌঁছতে পারেনি। পরিকাঠামোগত দিক থেকে হতে পারে বা বিভিন্ন রকম ইয়ের কারণে হতে পারে। আমরা দেখেছি যে বালুরঘাটে সুকান্ত মজুমদার যখন সাংসদ হলেন, ট্রেনের যে যোগাযোগ মাধ্যমটা অনেক সহজ হয়েছে, অনেক ইয়ে হয়েছে। তো আমি যেটা বলার চেষ্টা করছি যে এই যে আপনি বললেন পুরসভার পুরো পরিষেবার একটা বড় অংশ, পুরো পরিষেবাটা তো একটা বড় ব্যাপার এই ধরনের ক্ষেত্রে, পুরো পরিষেবা সহ আরও বিভিন্ন জিনিস, এই গোটা ব্যাপারটাই কোথায় ল্যাক করলো এবং আপনি কি করতে চাইবেন বিশেষত রায়গঞ্জের জন্য? দেখুন, 2017 সালে রায়গঞ্জে পুরসভা তৃণমূল দখল করলো এবং একদম দখল। কারণ হচ্ছে কোনো ওয়ার্ডে ভোট হলো না। 27টা ওয়ার্ড আছে, 27টা ওয়ার্ডে কোথাও ভোট হলো না। বেলা 12টা 12:30টার মধ্যে আমি নিজের চোখে দেখলাম, আমি শহরের 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, নিজের সামনে দেখলাম 20-25 জনের বাইক বাহিনী এলো, বোম চার্জ হলো, গুলি বন্দুক দেখিয়ে ছাপ্পা মেরে দিয়ে চলে গেল। 27টা ওয়ার্ডে ওনারা জয়লাভ করলেন। এই পরিস্থিতি তৈরি করে আর সাধারণ মানুষকে নিজের ভোট নিজে দিতে দিলেন না। মানে এইরকম আছে, বলছে আমি তৃণমূলকেই ভোট দেবো, বলছে না বিশ্বাস নেই, তোমার ভোটটা আমি দিয়ে দিচ্ছি। এইরকম পরিস্থিতিতে 2017 সালে ভোট হয়েছে এবং তারপরও 2022-এ 5 বছরের যে সময়কাল সেটা পার হয়ে যাওয়ার পর আজও নির্বাচন হয়নি রায়গঞ্জ পৌরসভাতে। এবং তার ফলে হয়েছে কি, পৌরসভা বলে কিছু নেই রায়গঞ্জ পৌরসভা, মানে ফাংশনটা ম্যালফাংশন হয়ে গেছে। দুর্নীতি মানে সাংঘাতিক। রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন স্তরে দুর্নীতি হয়েছে, যার ফলে ওখানে প্রায় 698 জন কর্মী আছে যারা পৌরসভার কর্মী, তো তারা বেতন পাচ্ছেন না, 4-5 মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। ওখানেও কি লোক পচা ডিম নিয়ে ওয়েট করছে? ওখানে বেরোলে পরে ধাওয়া দেবে মানুষ। ওখানে যারা কাউন্সিলর যারা আছে, ম্যাক্সিমাম কাউন্সিলরকে, ওরা তো কাউন্সিলর নেই, চলে গেছে, কোঅর্ডিনেটর নাম নিয়েছিলেন সবাই, ওরা রাস্তায় বেরোলে ধাওয়া খাবে। এবং ওদের যত দখলদারি, জমি বাড়ি কেনা বেচা, সমস্ত কিছুর সাথে, তোলাবাজির সাথে ওদের নাম যুক্ত আছে। সবাই ঘরে বসে আছে, কেউ নেই বাড়ি ছাড়া, এলেই পচা ডিমের ধাওয়া খেতে হবে। তো এইরকম পরিস্থিতি হয়েছে। তো মানুষ এগুলোকে ভালোভাবে নেয়নি, যার ফলে হয়েছে কি, রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থা, রায়গঞ্জে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে আছে। তো মানুষ এইটাকে ভালোভাবে নেয়নি, যার ফলস্বরূপ ভোট গণনার দিন আমি দেখছি মানে ওয়ার্ডে 27টা ওয়ার্ডে কোনো ওয়ার্ডে ওদের লিড ছিল না। মানে কোথাও ওদের মধ্যে কেউ ভেবেছে যে আর আমি, অন্যরা হয়তো জিততে পারবে না, আমার ওয়ার্ডটা আমি জিতে একটু মান সম্মান বাঁচাই, ওই করতে গিয়ে ওদের কারো ওয়ার্ডে কোথাও লিড ছিল না। আমি যখন বন্ধু স্তরে কথা বলছিলাম, আমি বলছিলাম আপনি আসবেন, তখন আমাকে কয়েকজন বলছিলেন, থিয়েটারের মানুষজন কয়েকজন, যেহেতু আমি অন্যরকমভাবে থিয়েটারের সঙ্গেও যুক্ত, যে রায়গঞ্জের একটা থিয়েটারের ইতিহাস আছে এবং খুব উজ্জ্বল ইতিহাস আছে এবং সেখানে বিভিন্ন থিয়েটার দল কলকাতা থেকে নিয়মিত অভিনয় করতে গেছে এসছে এবং কতগুলো হল আছে। এই শহরগুলোর, বিশেষত উত্তরের দিকের যে শহরগুলো, সেই শহরগুলোর নিজস্ব কিছু সাংস্কৃতিক ঐতিহ্য আছে।
রায়গঞ্জ সেই সংস্কৃতি চর্চা, সেটা ছোট পত্রিকা হতে পারে, গান বাজনা, নৃত্য, নাটক সমস্ত কিছু মিলিয়ে এই সাংস্কৃতিক চর্চার জায়গা থেকেও বহু মানুষের কাছ থেকে আমি শুনেছি যে তারা পরিসরটা পাচ্ছিলেন না। আপনি তাদের জন্য যদি কিছু বলেন এবং তাদেরকে কিছু বার্তা দিতে চান, তাহলে কি বলবেন? অবশ্যই, এটা তো আপনি আমার কোথাও স্মৃতি উস্কে দিচ্ছেন বা কোথাও আমি খুব আবেগে আর ভেতরে ঢুকে যাচ্ছি। রায়গঞ্জ মানে হচ্ছে সংস্কৃতির শহর, হ্যাঁ, প্রাণের শহর। একদম। এই কারণেই রায়গঞ্জে প্রচুর নাটকের দল এখনো আছে। হ্যাঁ, মানে আমি কর্নেশন স্কুলের ছাত্র, আমার শিক্ষকদের আমি দেখেছি তাদের সমস্ত নাটকের দল ছিল, বিখ্যাত নাটকের দল, ছন্দম, স্ফুলিঙ্গ, বিখ্যাত তাদের নাটক। তো এই যে পুরনো আমার শিক্ষকরা সেই সমস্ত দলে নাটক করতেন, শ্রদ্ধেয় শিক্ষক, তাদের মধ্যে বেশিরভাগ জন নেই। তো তাদের পরে আবার একটা জেনারেশন তৈরি হয়েছিল যে নাটকের দল করা। এখনো ধারাবাহিকভাবে অনেক ভালো ভালো দল কাজ করছে। হ্যাঁ, তরুণ নাট্য সমাজ, তারপরে স্ফুলিঙ্গ, তারপরে রায়না, ঋষি, বিবেকানন্দ নাট্যচক্র, এরকম আরও অনেক নাটকের দল আছে। তো তারা নাট্যচর্চা করছে, মানে এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তারা নাটকের চর্চা করে গেছে। আর প্রচুর শিল্পী গুণীজন আছেন, একদম প্রচুর, যারা কেউ গানে, কেউ বিভিন্ন ইনস্ট্রুমেন্টে, কেউ নাচে, কেউ বিভিন্ন মানে সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে তারা স্বক্ষেত্রে খুব সুনামের সাথে কাজ করেছেন, রায়গঞ্জ শহরের নাম উজ্জ্বল করেছেন। তো এতদিন পর্যন্ত সত্যি তাদের অনেক অসুবিধা হয়েছে, তাদের কাজ করতে অসুবিধা হয়েছে, বিভিন্ন ধরনের চাপের মুখে থাকতে হয়েছে এবং অনুষ্ঠান অর্গানাইজ করতে গিয়ে পছন্দের দলকে নিতে হবে, অন্য দলকে নেওয়া যাবে না, টাকা ভাগ করতে হবে, এখানেও তোলাবাজির প্রসঙ্গ আছে। এবং সেই ভয়গুলো কাটবে। একদম, আমি সবাইকে বলেছি কিছুদিন আগেই, রায়গঞ্জে খুব ভালো একটা ওনার শিখ সংগঠন নয়, একটা প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন ধরনের শিল্পী সাহিত্যিকরা এক জায়গায় হন, রায়গঞ্জ কালচারাল ফোরাম। তো ওদের একটা মিটিংয়ে আমি লাস্ট পরশুদিন গিয়েছিলাম, সেখানে খুব ভালো কথা হয়েছে। তো সবাইকে আমি আশ্বস্ত করেছি, শিল্পচর্চা আপনারা স্বাধীনভাবে নিজেদের মতো করুন। সেটা করতে গিয়ে কোথাও যদি আমাদের বিপক্ষেও আপনারা কিছু বলেন, আমাদের ভাবনা চিন্তার আদর্শের বিপক্ষে, বলুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা প্রাণ খুলে কাজ করুন, মন খুলে কাজ করুন। রায়গঞ্জের সমস্ত মঞ্চ আপনাদের জন্য খোলা। সরকারি মঞ্চ একটা, রায়গঞ্জের রবীন্দ্র ভবন সরকারি মঞ্চ এত টাকা দিয়ে তৈরি হয়েছে, কিন্তু বছরের পর নষ্ট হয়ে পড়ে আছে, যেখানে খুব কম পয়সায় লোকে ভাড়া পেয়ে নাটকের দলরা নাটক করতে পারে। একদম, ওটা বন্ধ হয়ে আছে, ব্যবহার করা যাচ্ছে না। ওটা ঠিক হবে, ওগুলা ঠিক করতে হবে। এরকম নানা রকম পরিকল্পনা আছে। এবং সর্বোপরি যেটা আমি সমস্ত সাংস্কৃতিক কর্মী, আমি বিশ্বাস করি প্রত্যেকে সাংস্কৃতিক কর্মী, তাদের বলেছি যে আপনারা মন প্রাণ দিয়ে কাজ করুন, রায়গঞ্জের সুনাম করুন, রায়গঞ্জের নাম গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ুন। একদম। আমি জানি না যে ভোটের লড়াই জিনিসটা এত সহজ কিনা, কিন্তু আজকে যেভাবে হেসে প্রাণ খুলে কথা বলছেন কৌশিকবাবু, তাতে আমার মনে হচ্ছে যে উনি প্রথম থেকেই বোধহয় ভীষণ কনফিডেন্ট ছিলেন এই পুরো লড়াইটার ক্ষেত্রে। এবং সত্যি কথা বলতে কি, কোথাও আমি একটা রাজনৈতিক প্রশ্নে এবার আসি, যে কোথাও উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ একটা ভাগের কথা এক লাইন বলে আপনি অন্য প্রসঙ্গে তখন চলে আসে। কিন্তু এইবার যে মন্ত্রিসভা গঠিত হয়েছে, সেই মন্ত্রিসভায় উত্তরবঙ্গের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। এবং এটা কি কিছুটা মানে কি বলবো, কৃতজ্ঞতা জানানো, নাকি কোথাও গিয়ে এই মিথটা, এই জায়গাটা ভাঙা, যেটা মুখ্যমন্ত্রী একাধিকবার এর আগে বলেছেন যে কলকাতা থেকেই তো একটা মন্ত্রিসভা, প্রায় কলকাতা থেকে একটা মন্ত্রিসভা চলে, জেলার লোকজনকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, কোথাও গিয়ে সেই মিথটা ভাঙার একটা প্রক্রিয়া, মানে দলের ভেতর থেকে যে আলোচনা হয়েছে বা যেভাবে মন্ত্রী নির্বাচন হয়েছে বা পরবর্তী প্রক্রিয়ায় যখন কথা হয়েছে, তখন আপনার কি মনে হয় কোনটা মোটিভ ছিল, যে আমি উত্তরবঙ্গের ভোটাররা আমার এতদিন সমর্থন করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাবো, নাকি এই মিথটা আমি ভেঙে দিলাম, এই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের ভাগ নেই, সবাই সমান? একদম, বিজেপি বরাবরই চায় উত্তরবঙ্গ বলে আলাদা কিছু নয়, আমাকে গোটা রাজ্যের উন্নয়ন করতে হবে। এবং গোটা রাজ্যের উন্নয়ন করতে গেলে একদম এত বছর ধরে, বছর পর বছর যে জেলাগুলো
আর পশ্চিমবঙ্গের উন্নতিতে সমান অংশীদারিত্ব নিতে পারেনি, সমান ভাগিদারি নিতে পারেনি। সে উন্নয়ন মানে অর্থনৈতিকভাবে উন্নয়ন হতে পারে, সরকারে অংশগ্রহণের মাধ্যমেও হতে পারে। তো সেই ব্যাপারটাতে এবার ভারতীয় জনতা পার্টির সরকার এবং স্বয়ং মুখ্যমন্ত্রী ওটাকে ফোকাস করেছেন। সে তার বিভিন্ন লক্ষণ আপনারা দেখতে পাবেন। স্পিকার এই প্রথম উত্তরবঙ্গ থেকে স্পিকার রথীন্দ্র দাস স্পিকার নির্বাচিত হয়েছেন। ক্যাবিনেট মিনিস্টার কতজন হয়েছেন, বা আরও প্রচুর মন্ত্রী যারা উত্তরবঙ্গ থেকে হয়েছেন। তো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যে পার্থক্য আর বঞ্চনা, ডিসক্রিমিনেশন উত্তরবঙ্গের প্রতি, এগুলোকে দূর করার জন্য এবং মানুষকে ভালো বার্তা দেওয়ার জন্য যে আমরা একটাই বঙ্গ দেখতে চাই এবং সেখানে সবার অংশগ্রহণ থাকবে, এগুলো তারই চেষ্টা। রায়গঞ্জকে আলাদা করে মানচিত্রে তুলে ধরা বা মানচিত্রের যে উল্লেখযোগ্য জায়গা সেই জায়গায় পৌঁছে দেওয়া যেমন আপনার কাজ, তেমনভাবেই আপনি আপনার কাজ গোটা রাজ্যের হয়েও করতে হবে। এখনও দপ্তর বন্টন হয়নি, কিন্তু বন্টন হওয়ার পর হয়তো কাজের ক্ষেত্রটা আরও ভীষণ স্পষ্ট পরিষ্কার হবে। একদিকে যেমন দুর্নীতির বিরুদ্ধে একটা লড়াই, সেই লড়াইটা প্রাথমিকভাবে হয়তো 6 মাসে, 8 মাসে, 1 বছরে শেষ হয়ে যাবে, কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশিও পজিটিভ বা ইতিবাচক দিকটাও রয়েছে কাজের ক্ষেত্র হিসেবে। সমস্ত জায়গায় কয়েকদিন আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যখন মুখ্যমন্ত্রী বলছিলেন যে আমাকে একটু পরিষ্কার করতে দিন, হাত জোড় করে উনি বলছিলেন যে আমাকে একটু পরিষ্কার করার সময় দিন। ঠিক, পরিষ্কার করতে কিছুটা সময় লাগবে, কিন্তু তারপর তো একটা ইতিবাচকতার দিকে এগিয়ে যেতে হবে। আপনি একজন মন্ত্রিসভার সদস্য হিসেবে নতুন সরকারে এবং একজন বিধায়ক হিসেবে পশ্চিমবঙ্গের সামগ্রিকভাবে কোন দিকগুলোতে ইতিবাচকতা দিকে যাওয়ার কথা বলবেন সরকারকে, বা সরকারের কাছে তুলে ধরবেন যে পশ্চিমবঙ্গের এই দিকগুলোকে জোর দেওয়া প্রয়োজন, এই ঋত গৌরব পুনরুদ্ধার করা প্রয়োজন? একদম। দেখুন, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। রায়গঞ্জ বিধানসভার বিধায়ক হিসাবে ওই বিধানসভার যে মানুষজন, নাগরিকবৃন্দ আছেন, সকলের প্রতি আমার বিশেষ দায়বদ্ধতা আছে। তারা আমাকে আজকে জিতিয়ে এই জায়গায় নিয়ে কিন্তু এসেছেন। আমরাও সেই দায়বদ্ধতা থেকে বঞ্চিত হব না তো? এইবার পাশাপাশি যেহেতু দল আমাকে বিশেষ দায়িত্ব দিচ্ছেন, কোনো একটা মন্ত্রকে মন্ত্রী করছেন, তো সেই হিসাবে গোটা পশ্চিমবঙ্গের প্রতি আমার দায়িত্ব। আমি খুব সুন্দরভাবে দুটো দায়িত্বই পালন করার চেষ্টা করব। সেটা কলকাতায় থেকে মন্ত্রিত্বের দায়িত্ব, আমি যখন রায়গঞ্জে ফিরে যাব তো সেখানকার সাধারণ মানুষ আসবেন, তাদের কথা শুনবো এবং সেগুলো সমাধান করার জন্য চেষ্টা করব। আর দ্বিতীয়, আপনি যে বিষয়টা বললেন সরকার কিভাবে চলবে, এই দুর্নীতি মুক্ত করা কিভাবে সম্ভব, এবং তারপরে সরকারের একটা সুনির্দিষ্ট পথ। তো এই সুনির্দিষ্ট জায়গাগুলো কিন্তু আমরা আমাদের সংকল্পপত্র বা ম্যানিফেস্টোতে আমরা দিয়েছি। একদম। যে পশ্চিমবঙ্গ যে জায়গাগুলোতে ভালো ছিল, শিখরে ছিল, যেগুলোতে আমরা হারিয়ে ফেলেছি, সেই জায়গাগুলোকে আমাদের ঠিক করতে হবে। যেমন পশ্চিমবঙ্গে শিল্প কলকারখানা নেই প্রায়। কালকেও বোধহয় সম্ভবত কাল বা পরশুদিন আপনার এই অঞ্চলে নৈহাটি এই চত্বরে একটা জুট মিল বন্ধ হয়েছে। তো প্রায় 3000 শ্রমিক সেখানে। হ্যাঁ হ্যাঁ। তো এই যে জায়গাগুলো শিল্প কলকারখানা নেই, কি আমাদের ছিল, যার ফলে পশ্চিমবঙ্গে রেকর্ড পরিমাণ পরিযায়ী শ্রমিক, আমার আপনার বাড়ির ছেলেরা, তারা বাইরে কাজে চলে যাচ্ছে। বছর পর বছর তারা বাড়ি ফেরে না, মা বাবা তাদের দিকে অপেক্ষায় তাকিয়ে থাকে। তো তাদের কষ্ট আমি দেখেছি। তারাও সত্যি বাইরে খুবই কষ্টকর জীবনযাপন করে। তো যেহেতু আমি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত, তো আমি দেখেছি পরিযায়ী শ্রমিকদের নিয়ে আমি কাজ করার সময় দেখেছি, করোনার সময় পরিযায়ী শ্রমিকদের অবস্থা দেখেছি। তো তারা কি নিদারুণ কষ্টে থাকে। তো প্রত্যেকে, আমি ভোটের প্রচারেও বাবা মারা আমাকে বলেছে যে আমাদের ছেলে মেয়েদের কিন্তু আমরা আমাদের বাড়ির সামনে কাজে চাই, জেলায় কাজে চাই, রাজ্যে কাজে চাই। তো এটা আমাদের একটা বড় লক্ষ্য। দ্বিতীয় বড় লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গে প্রায় গত কয়েক বছরে এই সরকারের আমলে 8,500 বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। এ শুধু বিদ্যালয় বন্ধ হয়নি, বিভিন্ন কারণে, সরকারের পলিসিগত কারণে, চাকরি চুরি, শিক্ষক নিয়োগ সে 2016 সালের পর থেকে বন্ধ হয়ে গেছে, এসএসসি বন্ধ। তো তার ফলে এই যে স্কুলগুলোতে শিক্ষক নেই, যে স্কুলগুলোতে শিক্ষক নেই সেই স্কুলগুলো থেকে ছেলেমেয়েরা বেরিয়ে চলে যাচ্ছে, স্কুল ছুটের সংখ্যা বাড়ছে।
পড়াশুনো হচ্ছে না, স্কুলে রেখে কি সরকারি করব? অবৈতনিক যে স্কুলের কাঠামো, সেই কাঠামোটাই কার্যত একটা নড়বড়ে একদম। হয়ে গিয়েছে। যার ফলে বাবা মারা খুব কষ্ট করে হলেও ছেলেমেয়ের পিছনে অতিরিক্ত 1,000 টাকা 2,000 টাকা জোগাড় করেও সেই বাচ্চাটিকে একটা প্রাইভেট স্কুলে পড়াতে বাধ্য হচ্ছেন, কারণ বাবা মা চান আমার ছেলে মেয়ে কিছু অন্তত শিখুক। তো আমরা এই পরিস্থিতির বদল চাই। আমরা চাই পশ্চিমবঙ্গে সরকারি শিক্ষা ব্যবস্থাটা সুন্দর করতে। স্বাস্থ্য ব্যবস্থা তো আপনারা দেখেছেন, মানে স্বাস্থ্য ব্যবস্থার খোল নালচে তো আমাদের অবহেলা দেখিয়ে দিয়ে গেছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি। তো এই যে ব্যবস্থার পরিবর্তন, এই ব্যবস্থার পরিবর্তনের জন্য কিন্তু মানুষ ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এনেছেন, দায়িত্ব দিয়েছেন, সবচেয়ে বড় কথা। তো আমরা এই ব্যবস্থার, এই অবস্থার পরিবর্তন চাই। বাংলার যে গৌরব, সেই গৌরব ফিরিয়ে আনতে চাই। যার জন্য দেখবেন আমরা খুব সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্ট পথে এগোবো, সকলের পরামর্শ নিয়ে। আপনারা বলেছেন যে ভরসা ইন ভয় আউট, তাই তো? কিন্তু প্রত্যেক দিন কোথাও না কোথাও তৃণমূলের কাউন্সিলর, গ্রাম পঞ্চায়েত সদস্য, তৃণমূলের নেতা, তারা পচা ডিম খাচ্ছে। তাহলে কি করে এটা ভরসা ইন আর ভয় আউট হলো? না, এটা তো ঠিক, আমরাও এই অবস্থাটা চাই না, কিন্তু সাধারণ মানুষ এদের বিরুদ্ধে এত ক্ষেপে আছেন। কালকেও বোধহয় এই দিকে কোথাও একটা হয়েছেন আমাদের এখানে, যাকে নিয়ে মিডিয়া খুব মাঝে, আমি নাম নিতে চাইছি না, তার গাড়িও দেখলাম ধাওয়া দিয়েছে লোকজন। তো এরকম এই ব্যবস্থাটা আমরা চাই না, সত্যিই চাই না। তো আশা করছি দ্রুত পচা ডিম আলাদা করে বিক্রি হচ্ছে, পচা ডিম, পচা ডিম ফেরি করছে, ডিমের দাম বেড়ে গেছে আজকে কয়েকজন বলছিল। আমি ঠিক আছে, কিন্তু আমি এই অবস্থাটাও আমরা চাই না। আইনানুগ ব্যবস্থা যার বিরুদ্ধে যা আছে সেটা হবে। তো আমি সবার কাছে অনুরোধ করব, দয়া করে এই ডিম ছোড়াছুড়ি বন্ধ করে দিন, একটা সুস্থ সুন্দর পরিবেশ তৈরি করুন। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এই সাক্ষাৎকারে। আমি আমার জেলার যে সমস্ত মানুষরা আমাদের এখানে আসছেন, আমার এই রাজ্যটাকে খুব অদ্ভুত লাগে ব্যক্তিগতভাবে। কারণ সত্যি ভারতবর্ষে এমন কোনো রাজ্য নেই যার একপাশে হিমালয় আর একপাশে সাগর। ফলে এই মরুভূমি ছাড়া সব আছে, জঙ্গল থেকে শুরু করে সব আছে। তো এই রাজ্যটার পর্যটনের সম্ভাবনা মানে ভীষণভাবে উজ্জ্বল, এবং বিদেশিদের কাছেও এই রাজ্যটা বিশেষভাবে আকর্ষণীয়। কিন্তু আমরা যেমনভাবে ইউরোপে বা যেমনভাবে অন্যান্য দেশে ছোট ছোট শহরগুলোকেও পর্যটনের ক্ষেত্র হিসেবে গড়ে তোলা হয়, সেভাবে আমরা কখনো ভাবিনি। আমার এটা জিজ্ঞাসা করতে ইচ্ছে করে আপনার কাছে, যেহেতু আপনি রায়গঞ্জের মানুষ। রায়গঞ্জ এবং দিনাজপুর জেলারও তো একটা ইতিহাস আছে, তার তো পর্যটনের জায়গা আছে। এই জায়গাগুলো কি কোথাও গিয়ে ফিরিয়ে আনা যায়? কোথাও গিয়ে মানুষকে আরো বেশি করে পর্যটনের সূত্রেও সেই সব জায়গাগুলোতে টানা যায়? আপনি দারুণ একটা কোশ্চেন করেছেন এবং আমার বলাটা এত সহজ করে দিয়েছেন। আমি এবার একটু আমার সরকারকে প্রমোট করব এবং আমার ভাবনা চিন্তাকে প্রমোট করব, আমার রায়গঞ্জ শহর বা রায়গঞ্জ বিধানসভাকে আপনাদের সামনে প্রমোট করব আপনাদের মাধ্যমে। আমি এই যে দর্শক, আপনারা যারা এই পডকাস্ট দেখছেন বা দেখবেন, তাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি, দুদিনের ট্যুর আপনারা প্ল্যান করুন রায়গঞ্জ দেখার জন্য। রায়গঞ্জে জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত আর কুলিক পক্ষীনিবাসে প্রায় 1 লক্ষর ওপরে পাখি আসে। বাহ! এবং প্রায় বিভিন্ন ধরনের পাখি আসে। পুরো ফরেস্ট এরিয়া, প্রায় আপনার 5 স্কোয়ার কিলোমিটার, একটু বেশি। এই পুরো জায়গায় গাছ পুরো সাদা হয়ে থাকে। আচ্ছা, হ্যাঁ, আপনারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াচ টাওয়ারে বসে এই সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। বাহ! তার জন্য আপনারা পুরো একটা দিন রায়গঞ্জ কুলিক ফরেস্টে সময় দিন, কুলিক নদীর পাড়ে বসুন। আচ্ছা, এবং আরেকটা দিন, দুদিনের জন্য প্ল্যান করে আসুন, এবং আরেকটা দিন আপনারা সময় দিন রায়গঞ্জের বিভিন্ন নদী আছে, কুলিক, নাগর, মহানন্দা, এবং এই পাশ দিয়ে আপনারা জানেন আগে তো নদীমাতৃক সভ্যতা, নদী দিয়ে ব্যবসা বাণিজ্য। আমাদের ওখানে বেশ কিছু জমিদার বাড়ি, কাছারি বাড়ি, পুরনো সব ঐতিহাসিক 500 বছর 600 বছরের পুরনো মন্দির, এগুলো আছে, যেগুলো দেখলে আপনাদের খুব ভালো লাগবে। আপনারা ওই 600 বছর আগের বা 1000 বছর আগের ইতিহাসে পৌঁছে যেতে পারবেন। এটা একটা ভালো লাগা। তো আমি আপনাদের মাধ্যমে
গোটা পশ্চিমবঙ্গের আমি কিন্তু বাঙালিরা এখনই খুব- প্ল্যান করে নিলাম, হ্যাঁ। আমি এখনই প্ল্যান করে নিলাম কিন্তু দুদিনে। হ্যাঁ, বাঙালিরা আমরা খুব বেড়াতে বেড়াতে যাওয়ার যাই, জন্য আমার আমরা এটা বিখ্যাত। সত্যি, হ্যাঁ। আর দ্বিতীয় আর খাবার দাবারের কথাটা একটু শুনি। খাবার দাবার, রায়গঞ্জ মানে তুলাইপাঞ্জি চাল, হ্যাঁ, সেইটাই আমি নরম শুনতে চাইছিলাম তুলতুলে এতক্ষণ। সাদা ধোয়া ওঠা গন্ধ তুলাইপাঞ্জি চাল, অসাধারণ গন্ধ। অসাধারণ। রায়গঞ্জ মানে ঘি, অসাধারণ পিওর ঘি। রায়গঞ্জ মানে শীতকালের বেগুন ভাজা, এবং সর্বোপরি রায়গঞ্জ মানে হচ্ছে প্রচুর ভালো মানুষের আতিথেয়তা। রায়গঞ্জ শহর, রায়গঞ্জে গ্রাম বাংলার মানুষ এত সহজ সরল সাদাসিধে, আপনার মনেই হবে না যে আপনি বাইরে কোথাও এসেছেন, মনে হবে আপনি নিজের জায়গাতে আছেন। দুদিনের জন্য আসুন, আপনাদের বলবো, আপনার স্টুডিওর সকলকে বলবো, তার সাথে সাথে আপনাদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের বাঙালিদের বলবো, আপনারা রায়গঞ্জে আসুন। আমরা কলকাতার মানুষরা তুলাইপঞ্জি চাল ব্যাপারটাকে ভীষণ একটা এক্সোটিক একটা জিনিস হিসেবে দেখি, এবং সত্যি ভাবতে আশ্চর্য লাগে যে এই আমার রাজ্য, যে রাজ্যে আমি বাস করি, সে রাজ্যে এমন একটা চাল উৎপাদিত হয় যার বিশ্বজোড়া খ্যাতি, এবং আমরা চাইলেই কিন্তু সেই জায়গায় গিয়ে দুদিন কাটিয়ে সেই খাবার দাবার খেয়ে আসতে পারি। তো আমিও এটা মানে কৌশিকবাবু আছেন বলে শুধু না, আমি এটা বলবো যে আমরা যদি আমাদের রাজ্যগুলোর, আমাদের রাজ্যের যে বিভিন্ন জিনিস, সেটা সুন্দরবন অঞ্চল হতে পারে, পশ্চিমাঞ্চল হতে পারে, আবার উত্তরাঞ্চল, এক এক জায়গায় এক এক রকম জিনিসের খ্যাতি, সেই খাদ্যাভ্যাস, সেই ইতিহাস, সেইটার কাছাকাছি যদি আমরা পৌঁছতে পারি, যেটা কৌশিকবাবু বলছিলেন, তাহলে ভালো হয়। আপনারা সবাই প্ল্যান করে নিন। আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এতক্ষণ কৌশিকবাবু তুলাইপঞ্জি চাল, বেগুন ভাজা এবং ঘিয়ের কথা বলেছেন, সুতরাং আমাদের অনেক খিদে পেয়ে গেছে। খিদেটা পাচ্ছিলই, খিদেটা বাড়িয়ে দিয়েছেন কৌশিকবাবু। সুতরাং আমরা এবার এখান থেকে আজকের মতো বিদায় নেব। কৌশিকবাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এতক্ষণ কথা বলার অসংখ্য জন্য। ধন্যবাদ। আপনার রাজনৈতিক জীবন এবং মন্ত্রিত্বের জীবন সফল হোক, আপনি সকলের জন্য কাজ করুন, এবং অবশ্যই আমরা যখন রায়গঞ্জে যাব তখন যেন আমরা পেট ভরে খেয়ে সুন্দর করে ঘুরতে পারি। অবশ্যই দেখাও হবে, এবং এই সরকার চালাতে গেলে এবং আমার প্রশাসন চালাতে গেলে আপনাদের যে সুপরামর্শ, হ্যাঁ, সেটা সবসময় আশা করব। একদম। ধন্যবাদ, খুব ভালো থাকবে। ভালো থাকবে।